আসসালামু আলাইকুম। প্রথমেই আপনারা যারা এই কন্টেন্টটা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আরেকবার সালাম দিলাম। প্রথমত আসসালামু আলাইকুম সবার জন্য বলছি, যারা দেখছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য আবার একটি সালাম দিলাম, কারণ আজকে আমার অনেক সাধনার ফসল এই ইউটিউব চ্যানেল আমি অনেক দিন যাবৎ করছি, অনেক পরিশ্রম করেছি। আজকে আমার 100K হয়েছে, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, মানে আমি 1 লক্ষ মানুষের পরিবারে অংশগ্রহণ করেছি, বা আমার পরিবার এখন 1 লক্ষ মানুষের। তাদেরকে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না বন্ধুরা, তবে তাদের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, যারা আমার কন্টেন্ট দেখেন, আমাকে ভালোবাসেন, আমাকে নিয়ে মন্তব্য করেন, তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ অভিনন্দন। আমার আত্মা থেকে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব আপনারা সবাই যেন ভালো থাকেন। এটা একটা গর্বের বিষয়, যারা ইউটিউব করেন তারা জানেন এটা একটা গর্বের বিষয় যে 100K সাবস্ক্রাইবার হওয়া চারটিখানি কথা নয়। আপনি একবার ভাবুন তো, 1 লক্ষ মানুষ আমাকে চেনে বা আমাকে দেখেছে। 1 লক্ষ মানুষকে যদি আপনি একটা স্টেডিয়ামে রাখেন, কত মানুষ হয় একবার ভেবেছেন? এখানে একটা কথা বলে রাখি, এই ইউটিউব বানাতে গিয়ে অনেকের মনে হয়তো আমি অনেক ধরনের কষ্ট দিয়েছি, অনেককে নিয়ে রোস্ট করেছি, অনেকের সম্পর্কে বাজে কথা বলেছি। সেটা আমার দায়িত্ব থেকে বলেছি। আমি যেটা পছন্দ করি সেটা অপোজিশনে কথা বলেছি, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ আমাকে বরদোয়া দিবেন না। আমি যেটা করেছি সেটা আমি ইউটিউবেই করেছি। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্কের অবনতি ঘটেনি, আমরা কেউ জমি দখল নিয়ে কোনো ঝগড়া বিবাদ করিনি। আপনি একটা কন্টেন্ট করেছেন, আমি তার প্রতিবাদ করেছি, হয়তো বা আপনি দুঃখ পেয়েছেন। আমার এই কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আপনার কাছে আপনি ক্ষমা চেয়ে দিচ্ছি, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আমি কন্টেন্টটা শুরু করবার আগে একটি ছোট্ট কথা বলি। আমার এই কন্টেন্টে গিয়ে দেখি আমার এমনও কন্টেন্ট আছে লক্ষ লোক দেখেন, লক্ষাধিক লোক দেখেন, এবং সেখানে গিয়ে দেখি আমার সাবস্ক্রাইবারের চেয়ে আনসাবস্ক্রাইবার, যারা আমার সাবস্ক্রাইবার নয় বাট আমার কন্টেন্ট দেখছে, এর সংখ্যা বেশি। মানে 25% যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকে, 75% সাবস্ক্রাইবার নন। যারা সাবস্ক্রাইবার নন, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে না, এই মানুষটা সত্যের কথা বলে, এই মানুষটা কোনো মিথ্যে কথা বলে না, এই মানুষটার কথাবার্তা ভালো লাগে, যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করতেন এই যে 75% মানুষ, তাহলে আমি অনেক আগেই 100K মালিক হয়ে যেতাম। এনিওয়ে, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। আপনারা দেখেছেন বলেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এবার মূল আলোচনা শুরু করি। মূল আলোচনা শুরু করবার পরে আমি একটা ভিডিও দেখাই আপনাদের। আপনারা হয়তো ভাবতে পারেন আমি মানুষের গীবত গিয়ে বেড়াই, না, আমি মানুষের যেগুলো ভুল ত্রুটি আমার চোখের মধ্যে পড়ে আমি সেগুলো নিয়ে আলোচনা করি। মাহফুজ রক্ত আপনার সাথে রিমান্ডে ছিল না? তোমার আসন পরে ঘোষণা করা হবে, সমস্যা নেই। আমার আসলে আরেকজন নাম কেন ছিল? আপনার জেলখানায় ছিলাম, তোমার আসন পরে ঘোষণা করব। এদিকে আসো। এই দল গঠন করছি আমি, মাহফুজ রক্ত দিয়ে, আমাদের প্রেসিডেন্ট শেষ গান দিয়ে না পড়ে যাচ্ছ না তো করে মাস্টার মরবো গল্প গাইছিলাম পড়ে যাচ্ছ না আজকে মরে যাচ্ছ। এই দলকে আপনার দলই আমার, এই দলের জন্য জীবন। এই ভিডিওটা অনেক লম্বা ভিডিও, এটা হলো গণ অধিকার পরিষদের। ওনারা বোধহয় ইলেকশন যে হবে সামনে, এর সিট ভাগাভাগি করছেন। যে ছেলেটি এসছেন উনি প্রতিবাদ করছেন, ওনাকে ঠকানো হয়েছে বা বলা হচ্ছে আপনারা বৈষম্য করছেন, আপনারা টাকা খেয়ে অন্যকে আমার সংসদীয় আসনে বা আমাকে এখান থেকে বাদ দিয়েছেন। তখন রাশেদ সাহেব, ওই গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি, উনি মানাতে চেষ্টা করেছেন, নূর সাহেব মানাতে চেষ্টা করেছেন, উনি কোনোভাবে মানতে রাজি নয়। উনি সাংবাদিকদের সাথে কথা বলতে চেয়েছেন, ওনাকে কথা বলতে তেমনটি দিতে চায়নি রাশেদ সাহেব একসময় বলেই ফেলেছেন উনি অসুস্থ। কিন্তু ওনার কথায় আমরা একটা জিনিস বুঝেছি, এই ছেলেটি যিনি চিৎকার করছেন, মাহফুজ বোধহয় নাম, উনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাশেদ এবং নূরদের সাথেই আন্দোলন করেছে এবং সেটা স্বীকারও করেছে রাশেদ। এখন প্রবলেমটা হয়েছে কি, যে নির্বাচন সামনে, তাকে নমিনেশন দেয়া হয়নি। আমি এইটা কেন বললাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি
কালকে ডিক্লারেশন দেয় যে অক্টোবরে নির্বাচন আপনারা তৈরি হন, তাহলে দেশে শত শত লোক খুন হবে। কেন বল আপনারা বুঝতে পারেন? নমিনেশন নিয়ে দেখুন, এই গণ অধিকার পরিষদ এমন কোনো বড় দল নয়। এরা যদি ইলেকশন করে, আমার হিসাবে বড় জোর যদি অ্যাক্টিভিটিতে হয়, মানে আগের সিস্টেমে হয়, তাহলে বড় জোর নূর পাস করতে পারে এবং টেনে টেনে রাশেদ পাস করতে পারে। এছাড়া কেউ কি পাস করবে না। তারপরেও তারা অনেকগুলো প্রায় 150টা না 60টা দেখলাম অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছে, তারা সেখানে নমিনেশন দেবে। এবং এই ছেলেটি বারবার বলছিল আপনারা টাকা খেয়ে নমিনেশন বিক্রি করছেন বা টাকা খেয়ে সিট ভাগাভাগি করছেন। এই দলের যদি এই অবস্থা হয়, তাহলে বড় দলের কি অবস্থা একবার ভেবে দেখুন। আমি কোনো বড় দলকে ছোট করে কথা বলছি না। এই নমিনেশন নিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যদি ইলেকশন দেওয়া হয়, যদি ডিক্লারেশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশে শত শত মানুষ দিন 4 দিনের মধ্যে খুন হয়ে যাবে এই নমিনেশন নিয়ে, মানে কাকে প্রার্থী করবেন। কারণ এক একটা এলাকায় আমরা শুনছি, বিএনপিরই ধরেন, এক একটি এলাকায় 4 জন 5 জন 6 জন করে আছেন, তাদের প্রত্যেকেরই হেডম আছে। তারা প্রত্যেকেই এই গত 16 বছর রাষ্ট্রের বিরুদ্ধে ছিলেন এবং বিএনপির পক্ষে ছিলেন, জেল খেটেছেন, তারপর বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছেন, অনেক কষ্ট করেছেন। এমন নেতা যদি 5 জন থাকে, তাহলে তারেক সাহেব কাকে দিবেন? একজনকে দিলে বাকি 4 জন তো মানবে না। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি শক্ত না করে যদি আপনারা নির্বাচনে যান, ডিক্লারেশন দেওয়ার সাথে সাথেই শত শত খুন হবে। তারপর কি হবে জানেন? তারপর ইলেকশনটা স্টপ হয়ে যাবে এবং তৃতীয় কোনো শক্তি আসবে। এটা যদি আপনারা চান, তাহলে ইলেকশন করেন, কারণ সবাই এখন ইলেকশনই চাচ্ছেন। দেখুন, আমরা আরেকটা খবর দেখেছি, জামাতে ইসলামও কিন্তু নমিনেশন দিচ্ছেন। জামাতে ইসলামের মধ্যে নমিনেশন ভাগাভাগি হচ্ছে, কিন্তু কোনো কেলেঙ্কারি আপনারা শুনেছেন? কোনো ধরনের কথাবার্তা আপনারা শুনেছেন? বা কোনো ধরনের খুন খারাপি বা ঝগড়া বিবাদ, যেমনটি দেখলেন এখন, এই ধরনের কোনো ঝগড়া বিবাদ শুনেছেন? শুনেননি। কারণ জামাতে ইসলাম একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং নেটিজনরাও বলেন জামাতে ইসলাম হলো ছুপারুস্তব একটি দল। ওনারা ওনাদের কাজ নিভৃত্তে করে যাবেন, কেউ কিছু টের পাবেন না। অন্য দলরা কি পারবেন তাদের সেই যে দলের নেতা কর্মীরা আছে তাদেরকে কন্ট্রোলে রাখতে? কারণ আপনারা তো নিজেরাই জানেন, আমি বিএনপির উদ্দেশ্যে বলছি, এই চাঁদাবাজি নিয়ে আপনারা অনেককেই বহিষ্কার করেছেন, এখন একটু কন্ট্রোলে এসছে। এরকম কন্ট্রোলে করে যদি আপনারা মানে যোগ্য প্রার্থীকে বা আপনাদের বিবেচনায় যাকে প্রার্থী দিলে উপযুক্ত মনে করবেন, তাকে যেন বাকি সবাই উপযুক্ত মনে করে, তা না হইলে এই একই অবস্থা হবে। কারণ আজকাল ভাই ভার্চুয়াল মিডিয়া এত সরব যে আপনাকে নিয়ে বা আপনার দলকে নিয়ে যদি কোনো রকম কেলেঙ্কারি হয়, তাহলে এটা নিমিষেই ছড়িয়ে পড়বে। আগের সেই দিন নেই যে আমরা একটা কিছু করলাম, সেটা কেউ শুনলো না, পত্রিকায় আসলো না, বা পত্রিকাওয়ালাকে বললাম ভাই এই নিউজটা ছাপাবেন না। এখন তো সবাই সাংবাদিক, প্রতিটা মানুষ বাংলাদেশের সাংবাদিক, যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই সাংবাদিক। এত সাংবাদিকের চোখ ফাঁকি দিয়ে আপনারা কেউ কিছু করতে পারবেন না, জানাজানি হয়ে যাবে। তখন নিজেদের এই সমস্ত অপকর্মের জন্য বা কেলেঙ্কারির জন্য বিপদে পড়বেন। সুতরাং আগে থেকেই আপনারা সুন্দরভাবে, জামাত যেরকম সুশৃঙ্খলভাবে নমিনেশন বিতরণ করছে বা প্রার্থিতা দিচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও ঠিক তেমনইভাবে দেবেন, যেন আমরা কখনো না শুনি আজকের যে ঘটনা দেখলাম ছোট্ট পার্টি নিয়ে বিএনপির সম্পর্কেও এমন কোনো ঘটনা ঘটুক। এতে করে জনগণের কি লাভ হবে জানি না, বিএনপি ক্ষতির মুখোমুখি হবে। আমি আরেকটা কথা সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা ইউনূস সরকারকে খুব দুর্বল সরকার মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা আজকে একটা অধ্যাদেশ দেখেছেন, এই শুরু হলো ইউনূসের খেলা। সরকারি কর্মকর্তা কর্মচারী যদি সরকারি কর্মের ব্যতিরেকে কোনো রকম ব্যত্যয় ঘটায় বা সরকারি পরিপত্র না মেনে যদি কোনো রকম কর্মাদি করে, মানে আন্দোলন করে, তাহলে তাকে সরাসরি বরখাস্ত করা হবে। আমরা আগেও দেখেছি এনবিআরে সেম ঘটনাটা ঘটিয়েছে, এনবিআর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি
কি দেখছি বন্ধুরা, সেক্রেটারিয়েটে একটা আন্দোলন হয়েছিল, সেটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে পাকাপোক্ত করবার জন্য সরকার আজকে নতুন এই অধ্যাদেশটা জারি করলো, যাতে আমরা সবাই একটু অস্বস্তিতে থাকতে পারি যে আপনি ইচ্ছা করলেই কোনো আন্দোলন করতে পারবেন না। আমি একটা কথা সবসময় বলি যে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, সরকারের উপরে কোনো রংবাজ নাই ভাই, সরকার হলো সবচেয়ে বড় রংবাজ। আমি গতকালকে কন্টেন্টেও বলেছি, সরকার যদি মনে করে এটা করব, কেউ তাকে ঠেকাতে পারবে না, কারণ সমস্ত শক্তি তার পেছনে আছে। এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতে 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 যারা বেশ পপুলার হচ্ছেন, তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই যে আপনারা সরকারের বদনাম করছেন, এমনভাবে বদনাম করছেন। আজকে দেখলাম পাল্লা সাহেব সরকারকে রীতিমতো ধুয়ে ফেলেছেন। উনি বলতে চাচ্ছেন সরকার দুর্নীতিবাজ, সরকার এইটা করেছে ওইটা করেছে, এবং উনি রেফারেন্স এনেছে হাসনাত আবদুল্লাহ নাকি ফসকে বলে ফেলেছে ইউনূস সরকার স্বজনপ্রীতি করেছে। আমি আপনার জ্ঞাতার্থে বলছি, মিস্টার পাল্লা, হাসনাত আবদুল্লাহ মুখ ফসকে বলেনি, হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ করেছে। আমি কালকেও বলেছি এনসিপি প্রতিবাদ করতে জানে। আপনার উদ্দেশ্যে বলছি যে আপনি যেভাবে এগুলো শুরু করেছেন, যেভাবে কথায় কথায় ইউনূস সরকারের বদনাম করেন, এটা দেখে অনেকেই বিরক্ত হয়। আপনি যেমনটি বলেন বাংলাদেশের মানুষ আর ইউনূস সরকারকে চায় না, আমি জানি না কত পার্সেন্ট বাংলাদেশের মানুষের কথা বলছেন। আমার কাছে অনেক বাংলাদেশের মানুষের মেসেজ আছে, আপনি চাইলে আপনাকে পার্সোনালি দেখাতে পারবো আপনাকে কিছু বলবার জন্য যে আপনি এত বাড়াবাড়ি কেন করেন। আমি তাদের জ্ঞাতার্থে বলছি, দেখুন পাল্লা সাহেবের এখন টার্গেট হলো, পাল্লা সাহেব এগুলো বলে যাবে, বলে যে উনি চায় ওনাকে যে কোনোভাবেই অ্যারেস্ট করা হোক বা ওনাকে একটু নাজেহাল করা হোক, তাহলে উনি হিরো হয়ে যাবেন। ওনার কিছু জেদ আছে, উনি 21 টেলিভিশনে চাকরি করতেন, সেখানে ইলিয়াস হোসেনের জন্যই বা ইলিয়াস হোসেনই তার চাকরিটা খেয়েছে। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে তার একটা মানসিক যুদ্ধ আছে। এখন ইলিয়াসরা যেদিকে সে তার বিপক্ষে থাকবে। এছাড়া উনি ছাত্রলীগ করতেন, উনি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন, সেই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আপনি মনে মনে করুন, আপনি আপনার দলকে উপরে ওঠান, আপনার দলের সুন্দর জিনিসগুলো, ভালো জিনিসগুলো পাবলিককে জানান। কিন্তু ইউনূস সরকার অথর্ব সরকার, ইউনূস সরকার দুর্নীতিবাজ, ইউনূস সরকার স্বজনপ্রীতি করছে, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? ইদানিংকালে তো ইউনূস সরকারের ভুলভাল, ইউনূসের সেই পোষ্য পার্টি, আপনাদের কথা কিংস পার্টি, ওরাই বলছে। আপনি যেভাবে দুর্নীতিবাজ বলে ওনার এক মুহূর্ত থাকার দরকার নেই, উনি কেন পদত্যাগ করেন না, ওনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, উনি পালাবার পথ পাবেন না, উনি কোথায় যাবেন, এগুলো কথা বাদ দেন ভাই। আর যারা বারবার বলেন পাল্লা সাহেবকে কিছু বলবার জন্য, তাদের জানিয়ে রাখি, বলে কোনো লাভ হবে না। উনি এটা আরও বলবেন বলে উনি সরকার থেকে একটা চাপ পেতে চান, যে সেই চাপটা নিয়ে এটাকে সে অ্যাসেট করে আরও কন্টেন্ট বাড়াতে পারে। কিন্তু সরকার এত বোকা নয়, সরকার পাল্লা সাহেবকে কিছুই বলবে না। যা বলবার আমরা দুই একজনে কিছু বলবো, এতে তার কিচ্ছু আসবে যাবে না। আপনারা যারা পাল্লা সাহেবকে কিছু বলবার জন্য আমাকে অনুরোধ করেছে, তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এর চেয়ে বেশি কিছু একটা ইউটিউবারকে বলা বোধহয় ঠিক নয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। সর্বশেষ আবার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে 100 ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।